পরিবারের চাপে পড়ে হাই স্কুলের এক ছাত্রী তার শিক্ষককে বিয়ে করতে বাধ্য হয়। শিক্ষক তাকে কাছে পাওয়ার খুব চেষ্টা করে, কিন্তু ছাত্রী কোনোভাবেই তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে রাজি হয় না। এখন কথা হচ্ছে ওদের শেষ পরিণতি কি হবে। দুজনে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে নাকি ওদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি না টেনেই দেখতে হবে। বলছিলাম মাই লিটল ব্রাইড সিনেমাটির কথা, তো কোনো স্পয়লার না দেওয়ার কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতেই দেখা যায় সাংমিন নামের একজন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে কোরিয়া ফিরছিল। বিমানে করে আসার সময় একটা মেয়েকে দেখে ওর অনেক ভালো লেগে যায়, কিন্তু এয়ারপোর্টে এসে তার প্রেমিককে দেখে ওর মন ভেঙে যায়। তবে সাংমিন হাল ছাড়ার পাত্র নয়, অন্য একটা মেয়েকে দেখেই তার পায়ের নিচে মোবাইলটা রাখে ছবি তোলার জন্য। সাথে সাথে মেয়েটি মোবাইলটাকে লাথি মেরে ফেলে দেয়। ওর নাম বইউন, সে সাংমিনের ছোটবেলার খেলার সাথী। যদিও বয়সে অনেক কম বইউন, তারপর ওরা ছোটবেলায় সবসময় একসাথেই থাকতো। তখন সে রেগে বলে, তুমি একটুও চেঞ্জ হওনি, আগেও যেমন লুচ্চা ছিল এখনো ঠিক তেমনটাই আছো। আর বইউনকে দেখে তো অনেক খুশি হয় সাংমিন। তখন তার শরীরের প্রশংসা করে যে তুই তো অনেক বড় হয়ে গেছিস রে, এখন তোকে দেখে মেয়ে মেয়ে মনে হচ্ছে। তারপর বাসে করে বাসায় আসার সময় সাংমিন তাকে একটা গিফট দেয়। সেটা খুলতেই ভেতরে একটা ব্রা আবিষ্কার করে বইউন। এটা দেখে সে রাগান্বিত স্বরে বলে, তুমি এক নম্বরের লুচ্চা, এগুলো কেউ গিফট দেয় নাকি, একদম খারাপ ছেলে। বাসে করে কিছুক্ষণ জার্নি করার পর তারা বাসায় এসে পৌঁছে। সাংমিনকে দেখে তোর পরিবার খুব খুশি হয়ে যায়, অনেকদিন পরে বাসায় এসেছে তাদের ছেলে। তারপর বইউনের দাদার সাথে দেখা করতে আসে সাংমিন। আসলে সাংমিনের দাদা আর বইউনের দাদা খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে কথা দিয়েছিল যে তাদের ছেলে মেয়েকে বিয়ে দিবে, কিন্তু দুজনেরই ছেলে হওয়াতে বিয়ে দেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। তবে এখন সুযোগ এসেছে, সাংমিন আর বইউনকে বিয়ে দিয়ে তাদের পুরনো কথাটা রাখবে। কিন্তু কোনোভাবে রাজি হয় না দুজনের কেউই, আর সেখান থেকে অনেক রাগ দেখিয়ে চলে যায়। সেদিন সন্ধ্যাবেলাতে সাংমিন তার বন্ধুদের সাথে দেখা করতে আসে। অনেকদিন পরে আবার মিলিত হলো ওরা সবাই। এদিকে বইউনের দাদা সাংমিনের বাবাকে কল দিয়ে তাড়াতাড়ি কাজটা সারতে বলে, আর দেরি করা চলবে না কিন্তু। তো প্ল্যান অনুযায়ী বাবা কিছু বলার জন্য এসে বসে ওদের পাশে, কিন্তু মা ছেলে টিভি দেখা নিয়ে একদম ব্যস্ত ছিল, তার দিকে কারো কোনো খেয়ালই নেই। এই জন্য সে একটা হাতুড়ি নিয়ে গিয়ে গাড়িটা ভাঙতে শুরু করে দেয়। এটা দেখে মা ছেলে বুঝতে পারে যে বিয়ে ছাড়ার কোনো উপায় নেই, বিয়েটা করাই লাগবে। পরদিন বইউন স্কুলে চলে আসে। সেখানে এসে বান্ধবী ওনের সাথে দেখা হয় বইউনের। তখনই সেদিক দিয়ে যাচ্ছিল জিয়ংও নামের একজন ছেলে। সে খুব সুদর্শন হয়, স্কুলের সবাই তার জন্য পাগল। তো এরাও তার বিপরীত নয়। তারপর ক্লাসের ফাঁকে বেসবল খেলার সময় পাশেই বসেছিল বইউন। বল সেখানে এসে পড়ায় তার নাম ধরে ডাকে জিয়ং। এটা শুনে বইউন তো অনেক খুশি হয়ে যায় যে আমার নামও জানে সে। তারপর স্কুল শেষে সাংমিন ওয়েট করছিল বইউনের জন্য। পরে তারা একটা রেস্টুরেন্টে চলে আসে, তাদের বিয়ে নিয়ে কথা বলতে থাকে। বইউন কোনোভাবেই রাজি না সাংমিনকে বিয়ে করতে, আর তার বয়সও তো মাত্র 15 বছর। এত ছোট্ট বয়সে বিয়ে করা একদমই তার পক্ষে অসম্ভব। তার বান্ধবী এগুলো কিছুই না বুঝলে দুজনে মিলে কাহিনীগুলো বলে। এগুলো শুনে ওন সেখান থেকে চলে যায়। ঠিক তখনই বইউনের ফোনে একটা কল আসে, দাদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এটা শুনে অনেক তড়িঘড়ি করে ওরা দুজন হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে দেয়। এদিকে দেখা যায় হাসপাতালে দাদা ভর্তি হয়েছে শুধুমাত্র ওদেরকে বিয়েতে রাজি করানোর জন্য। আসলে উনি অসুস্থ ছিলেন না। তারপর যখন ওরা দুজন এসে পৌঁছে তখন দাদা অভিনয় করা শুরু করে দেয়। সাংমিনের দাদার সাথে আমি যে কথা দিয়েছিলাম সেটা না পালন করে যদি মারা যায় তবে মরেও গিয়ে তাকে কি বলবো, আমি মরেও তো শান্তি পাবো না আমি। এটা বলেই চোখ বন্ধ করে অভিনয় চালাতে থাকে। আর এইসব কর্মকাণ্ড দেখে রাজি হয়ে যায় বইউন। সে সাংমিনকে বিয়ে করতে রেডি। আমি বিয়ে করব, তাও তুমি চোখ খোলো দাদা প্লিজ। পরে দুজনের বাবা মাও এসে পড়ে সেখানে। তারপর সেখান থেকে বাসায় এসে মা অনেক করে বোঝায় বইউনকে, বিয়েটা করে নে, সমস্যা নেই, আর সাংমিনও তো অনেক ভালো ছেলে, তোর অনেক খেয়াল রাখবে, আর ছোটবেলায় তো ওকে ছাড়া তুই কিছুই বুঝতি না। এদিকে সাংমিন তার বন্ধুদের সাথে বাড়ি চলে আসে। বন্ধুদেরকে তার বিয়ের কথা বলতে মজা নেওয়া শুরু করে দেয় বন্ধুরা। একদম কোচি মেয়ে বিয়ে করছো না, 15 বছরের ভার্জিন, বাহ। দেখতে দেখতে বিয়ের দিন চলেই আসে। আর সাংমিন আর বইউনের বিয়ে। বান্ধবী এসে বইউনকে বলে, তুই অন্য বান্ধবীদের বললি না কেন? তখন বইউন জানায়, তাহলে সারা স্কুল জেনে যাবে আর আমার স্কুলই ছেড়ে দিতে হবে। এর জন্যই আমি কোনো বান্ধবীকে বলি নাই, যাতে কেউ জানতে না পারে। পরে সেখানে মা চলে আসে আর আবারও বুঝায় বইউনকে। এতক্ষণে বইউন বুঝে যায় যে দাদা তাকে ধোকা দিয়েছে, কিন্তু এখন আর করার কিছুই নেই। তারপর ট্রেডিশনাল সব কাজ শেষ করে বিয়েটা সম্পন্ন হয় ওদের দুজনের। এই পর্যায়ে বাবা সাংমিনকে বোঝায় যে বইউনের বয়স কিন্তু মাত্র 15, তোর সাথে ওসব করিস না বাবা। কিন্তু বাবাকে বলে, আমাকে তো জোর করে বিয়ে দিয়েছো, এখন আমার বউ আমার যা ইচ্ছা আমি তাই করব, তুমি এখানে বলার কে? আর এদিকে মার শাশুড়ি মিলে বইউনকে ওসব করতে না করে, কিন্তু বইউন যেন কিছুই বুঝতে পারছে না। বিয়ের সবকিছু শেষ হওয়ার পরে হানিমুনে জিজু আইল্যান্ডে যাবে দুজন, এই জন্য এয়ারপোর্টে চলে আসে ওরা। এসেই বইউন বাথরুমটা ইউজ করতে চায়, তো তাকে তাড়াতাড়ি প্লেনে আসতে বলে সাংমিন বিমানে গিয়ে চড়ে। কিন্তু বিমান ছেড়ে দিলে বইউন আসে না, সে পালিয়েছে। বিমানটা উড়ে যায় আর দাঁড়িয়ে সেটাই দেখতে থাকে বইউন।
বাবা মা তো ভাবছিল দুজনেই খুব ভালোভাবেই হানিমুনে গেছে, এর জন্য তারা দুজনে মনের সুখে পার্টি করতে থাকলে বয়ুন বাড়ির পাশেই দাঁড়িয়েছিল। পরদিন সকালবেলা সাংমিন ঘুরতে গেলে বয়ুনের বান্ধবী ওনের সাথে দেখা হয়ে যায় ওর। তারা এখানে শিক্ষা সফরে এসেছিল। কথা বলার এক পর্যায়ে বাস স্লিপ কেটে পড়ে যায় ওরা দুজন। সাথে সাথেই ওদের শিক্ষিকা কিম চলে আসে। সে সাংমিনকে এটা ওটা বলতে থাকলে পালায় সাংমিন। আসলে ম্যাম মনে করেছিল যে সাংমিন হয়তো ওনকে জ্বালাতন করছিল। এদিকে জিওনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় বয়ুনের। তারা একসাথে ঘোরাঘুরিও শুরু করে দেয়। বয়ুন আগে থেকে তাকে পছন্দ করায় তার বিয়ের কথা লুকিয়ে তার সাথে ঘোরাঘুরি করতে থাকে। শেষমেশ প্রেমও হয়ে যায় ওদের দুজনের। আর এদিকে জিজু আইল্যান্ডে একা একাই ঘুরতে থাকে সাংমিন। তারপর ঘুরতে ঘুরতে একটা মেলা এসে পড়ে। সেখানে এসে এক কানাডিয়ান মেয়ের সাথে ফ্ল্যাট করতে থাকলে ওন চলে আসে সেখানে। সে বয়ুনের কথা জিগায় যে বয়ুন কোথায়, আপনি একা একা কেন? প্রতি উত্তরে সাংমিন কিছু বলতে যাবে, ঠিক তখনই তাদের শিক্ষিকাটা আবারও চলে আসে। আর এটা দেখে আবারও পালিয়ে যায় সাংমিন। এ পর্যায়ে দেখা যায় বয়ুনের বাবা মা একটা ইয়োগা সেন্টারে চলে আসে। আর সেখানে রেস্ট করছিল বয়ুন। পরে বাবা মাকে দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপর রাত্রেবেলা বাড়ির সামনে অপেক্ষা করছিল বয়ুন। তখনই এসে পড়ে সাংমিন। তারপর ওকে ধরে নিয়ে গিয়ে সুন্দর করে রেডি করে চলে আসে দুজনেই। বাড়ির সবাই তো মনে মনে ভাবে যে ওরা খুব সুন্দর হানিমুন করে এসেছে, কিন্তু ওদের সত্যটা তো কেউ জানতো না। আর তাদের হানিমুন সম্পর্কে সব মিথ্যা গল্প বলতে থাকে সাংমিন। পরে পানি খেয়ে নেশাগ্রস্ত হয়ে বয়ুনকে কোলে তুলে নেয়। এটা দেখে ওরা সবাই ভাবে যে হয়তো কিছু করবে এখন। সাংমিনকে বারবার বারণ করলো, সে তার বউকে নিয়ে চলে আসে রুমে। বিছানায় এসে বয়ুনের উপরে পড়ে যায় সাংমিন। আর পানি খাওয়া অনেক বেশি হয়ে যায়, সেখানেই সেভাবেই ঘুমিয়ে পড়ে। অনেক কষ্টে বয়ুন তার নিচ থেকে বের হয়ে আসে। পরদিন সকালবেলাতেই পরিবার সহ তারা দুজনে তাদের নিজের বাড়িতে চলে আসে। এই বাড়িটা ওদের মা বাবারা ওদের জন্য কিনে রেখেছিল। সেখানে এখন থেকে ওরা দুজনেই থাকবে। ঘর দেখে তো বয়ুন খুব খুশি হয়ে যায়। এটা দেখে ওর মায়ের খানিকটা চিন্তাও হয়। সেদিন রাত্রের বেলাতেই বয়ুন পড়তে থাকলে হাফ প্যান্ট পরে রুমে এসেই শুয়ে পড়ে সাংমিন। তখন বয়ুন তাকে অন্য রুমে যেতে বলে, কিন্তু সাংমিন তার সাথে মজা করতে থাকে আর বলে, আমরা তো বিয়ে করেছি, এখন থেকে আমাদের একসাথেই ঘুমাতে হবে। কিন্তু কোনোভাবেই রাজি হয় না বয়ুন। আর ওরা তর্কাতর্কি করতে থাকলে হঠাৎই পা পিছলে পড়ে যায় সাংমিন বয়ুনের উপরে। বয়ুন কি করবে সে কিছুই বুঝে উঠতে না পেরে হাতে থাকা কলমটাই ঢুকিয়ে দেয় সাংমিনের মাথার ভেতরে। ওর মাথা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। পরদিন সকালে স্কুলে এসে বান্ধবী ওনকে তার নতুন প্রেমের সম্পর্কে জানায় বয়ুন। এটা শুনে খুব কষ্ট পায় ওন, কারণ সেও ভালোবাসত জিয়নকে। আর বয়ুনের তো স্বামী আছে, তারপরেও কেমনে প্রেম করতে পারল ওর সাথে। এদিকে সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে পার্টি করার সময় কল দিয়ে বয়ুনকে আসতে বলে সেখানে সাংমিন। কিছুক্ষণের মধ্যে বয়ুন সেখানে এসে পৌঁছে, কিন্তু প্রথমে তো গার্ড ওকে ঢুকতে দিতে চায় না, কারণ সে ছিল আন্ডার এজ। তারপর যখন বলে সাংমিনের বউ, তখন তাকে ঢুকতে দেয়। এখানে সবাই মিলে অনেক গল্পগুজব করতে থাকে। এক পর্যায়ে সাংমিনের পানি খাওয়া অনেক বেশি হয়ে গেলে তাকে জোর করে বাসায় যাওয়ার জন্য। পর সাংমিনের বন্ধুরা তাদেরকে বাসায় নামিয়ে দিয়ে যায়। সেদিন রাতটা এভাবেই কেটে যায়। পরদিন সকালবেলা বয়ুনকে স্কুলে নামিয়ে দিতে যায় সাংমিন। বয়ুন স্কুলে আসলে তিনটা মেয়ে তাকে ধরে ফেলে। শুনশান একটা জায়গায় এনেই বলে, জিওন আমার বয়ফ্রেন্ড, তোর দিকে তুই যদি তাকাবি তাহলে তোর কিন্তু চোখ তুলে দেব, তোর পরে যেন আর ভুল না হয়। বয়ুন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর সে অনেক ভয় পেয়ে ওদেরকে বলে যে আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। সেটা বলে চলে যেতে থাকে বয়ুন, কিন্তু একটা মেয়ে তাকে আটকায় এবং যেতে দিতে চায় না। ঠিক তখনই জিওন এসে পড়ে সেখানে আর বলে, বয়ুন আমার প্রেমিকা, তো তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা ওর থেকে দূরে থাকো, না হলে কিন্তু তোমরা সমস্যায় পড়বা। তারপর সেখান থেকে ওরা দুজনে ক্লাব রুমে এসে গল্পগুজব করতে থাকে। ঠিক তখনই বান্ধবী ওন এসে ওদের দেখে অনেক রেগে চলে যায়। সন্ধ্যার দিকে দুজনে সুপার মার্কেটে এসেছে শপিং করতে। বয়ুনকে ট্রলিতে বসেই শপিং করছিল সাংমিন। এক পর্যায়ে ট্রলিটা ঘুরে গিয়ে পড়ে যায় বয়ুন, পায়ে খুব ব্যথা পায়। হাঁটতে না পারায় শপিং শেষে কাঁধে করে বাসায় আনতে থাকে সাংমিন। বাসায় পৌঁছার পরে রান্নাঘরে দুজনে আবার সবজি ফাইট করে, মনে হচ্ছে দুজনেই যেন ছোট্ট বাচ্চা। তারপর রান্নাবান্না শেষে দুজনে খাওয়া দাওয়াটা সেরে নেয়। এবার থালাবাটি পরিষ্কার করার পালা। তো থালাবাটি কে পরিষ্কার করবে এটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তারপর সেটা সুরাহা করার জন্য ওরা দুজনে একটা গেম খেলে, আর গেমে হেরে যায় বয়ুন। তো থালাবাটিগুলো তাকেই পরিষ্কার করতে হয়। কিছুক্ষণের মধ্যে সাংমিন গোসল সেরে বের হয়। তারপর বয়ুন ওর সাথে মজা নেওয়ার জন্য প্যান্টটা খুলে দেয়, কিন্তু উল্টো মজা নেওয়া শুরু করে দেয় সাংমিন। এটা দেখে বয়ুন তো অনেক ভয় পেয়ে যায়। তারা এরকম সব কার্যকলাপ করছিল যেন দুজনে প্রাইমারি স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চা। পরদিন সকালবেলা একটা বেসবল ম্যাচ চলছিল। বয়ুন এসেছে জিয়নের খেলা দেখতে। জিয়ন যখন ভালো করছিল তখন খুব করে উৎসাহ দিতে থাকে বয়ুন। আর বাসায় বসে এই খেলাটাই দেখছিল সাংমিন। টিভিতে বয়ুনকে দেখে খুব মন খারাপ হয়ে যায় সাংমিনের, যে আমার বউ আর আরেকজনের জন্য চিল্লাচ্ছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না সাংমিন। সেখান থেকে বয়ুন সোজা স্কুলে চলে আসে। তারপর জিমনেশিয়ামে ওন বসে থাকলে বয়ুন এসে তার পাশেই বসে, কিন্তু ওন তার সাথে ভালো করে কথাই বলছিল না।
কারণ জানতে চাইলে সে জানায় আমিও ভালোবাসি জিয়নকে। এটা বলেই অনেক রেগে সে সেখান থেকে চলে যায়। স্কুল শেষ করে বয়ুন বাসায় আসলে কয়েকটা মহিলা বলে যে আজ রাতে অ্যাপয়েন্টমেন্ট মিটিং আছে, তো তুমি কিন্তু এসো। ঠিক সময় মতোই চলে আসে বয়ুন। তারপর মিটিং শেষ করে বের হলে সাংমিনও আসে ওকে নিতে। তখনই মহিলারা তার সম্পর্কে এটা ওটা বলতে থাকে। সাংমিন তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে এরা তো ঠিকভাবে চেনেই না সাংমিনকে, তাহলে ওর সম্পর্কে এসব কেন বলছে। তখন বুঝতে পারে হয়তো বয়ুন ওদেরকে কিছু একটা বলেছে। পরদিন সকালবেলা সাংমিন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে পড়ে ওদের একটা বান্ধবী। এসেই বলে, তুমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে? তো তোমার ডংকিন হাই স্কুলে হয়েছে সাংমিন। এটা শুনে সাংমিন তো পুরাই কনফিউজড হয়ে যায়, কারণ বয়ুনও সেই স্কুলেই পড়ে। আর যদি বয়ুন জানতে পারে তাহলে একদম তাকে শেষই করে ফেলবে। তারপর সেখান থেকে বাসায় এসে বয়ুনকে অনেক করে বলতে চায়, কিন্তু সাহস জোগাতে পারে না। প্রত্যেক দিনের ন্যায় সেদিন সকালবেলাতেও বয়ুনকে স্কুলে নিয়ে আসে সাংমিন। সেখানে বয়ুনকে বলতে যাবে যে এখন থেকে আমিও এই স্কুলেরই শিক্ষক, কিন্তু তাও বলতে পারে না। তারপর বয়ুন স্কুলের মধ্যে ঢুকে গেলে সাংমিনও আগাতে থাকে। কয়েকটা মেয়েকে হেডমাস্টারের রুম সম্পর্কে জিজ্ঞাসা করলেও তারা বলে না। ঠিক তখনই কিমের সাথে দেখা হয়ে যায় সাংমিনের। কিম তাকে হেডমাস্টারের সাথে দেখা করিয়ে দেয়। তারপর কিম সাংমিনকে ক্লাসে নিয়ে আসে, যে ক্লাসে বয়ুনও পড়তো। সবার সাথে পরিচয় করিয়ে দেয় সাংমিনকে। এদিকে তো বয়ুন কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সাংমিন এখানে কি করছে। সে একদম পুরো কনফিউজড হয়ে যায়। পরে সন্ধ্যাবেলা সাংমিনের জন্য পার্টি দেয় শিক্ষকদের পক্ষ থেকে। কিম তো সাংমিনের পিছিয়েই পড়ে যায়। তার সাথে ফ্লাইট করা শুরু করে দেয় মিস কিম। পার্টি শেষে গাড়ি করে যাওয়ার সময় কিম ইচ্ছা করে বারবার সাংমিনের ঘাড়ের ওপর মাথা দিতে থাকে। এগুলো দেখে অনেক বিরক্ত হয়ে যায় সাংমিন। আর এক পর্যায়ে গাড়ি থেকে নেমে যায় সাংমিন। তারপর বাসায় আসতে বয়ুন রাগ দেখাতে থাকে ওর উপর, যে এত স্কুল বাদ দিয়ে তুমি আমার স্কুলে কেন? আর স্কুলের কেউ যদি জানে আমাদের ব্যাপারে তবে তোমার খবর আছে। কিন্তু সাংমিন এনশিওর করে যে কেউ জানতে পারবে না। পরদিন স্কুলে এসে ক্লাস নেওয়ার সময় ঘেমে যাওয়ার রুমাল বের করে মুখ মুছতে থাকে সাংমিন। কিন্তু যেটাকে রুমাল ভেবেছে সেটা আসলে বয়ুনের আন্ডারওয়্যার। এটা যখন বয়ুন দেখতে পায় তখন বারবার ইশারা করছিল সাংমিনকে, কিন্তু কোনোভাবেই বুঝতে পারছিল না সাংমিন। তারপর অনেক জোরে টেবিলে থাবা দিলে আন্ডারওয়্যারটা সামলায় সাংমিন, আর সেটার জন্য অনেক ইম্বারেসড হয়ে যায়। তারপর ক্লাস শেষে ওন সাংমিনকে বলে আপনার বউকে সামলা রাখেন। এদিকে ওদিকে কিন্তু মুখ মারার চেষ্টা করছে সে। ঠিক তখনই খাবার নিয়ে রেডি মিসেস কিম। তারপর ক্যাফেটেরিয়াতে খাবার খাওয়ার সময় সব মেয়েরা এসেই দেখতে থাকে ওদেরকে, সাথে বয়ুনও ছিল। পরে সাংমিন যখন খাওয়া দাওয়া শেষ করে আসে তখন বয়ুন অনেক রাগ দেখিয়ে চলে যায় সেখান থেকে সাংমিন চলে আসে খেলার মাঠে। জিওনের সাথে দেখা করে ওকে থ্রেট দিতে চায়, কিন্তু আবার মনে মনে ভাবে যে একজন ছাত্রকে যদি শিক্ষক থ্রেট দেয় তাহলে তো এটা ভালো দেখায় না, এজন্য সে থ্রেটটা আর দেয় না। তারপর স্কুল শেষ করে বের হলে মিসেস কিম ওর জন্য দাঁড়িয়েছিল, আর এটার জন্য দেওয়াল টপকে পালিয়ে যায় সাংমিন। সেখান থেকে বাসায় আসলে বয়ুন খুব রাগ দেখায় সাংমিনের সাথে, যে কেন সে মিস কিমের সাথে লাঞ্চ করেছে। কিন্তু সাংমিন তাকে কোনোভাবে বোঝাতে পারছিল না যে সেগুলো ইচ্ছা করে নাই। ঠিক তখনই সাংমিনের বাসায় এসে পৌঁছে মিস কিম। দরজায় কলিং বেল বাজালে সাংমিনকে মনিটরে দেখতে পায় কিমের ছবি। এটাতে অনেক থতবত খেয়ে যায় ওরা। তারপর তাড়াহুড়া করে দুজন মিলে বয়ুনের সব জিনিসপত্র সামলাতে থাকে। সাংমিন জুতা সামলাতে থাকলেই ঢুকে যায় কিম, আর বলে আমি তোমার কাপড় চুপড় ধুয়ে দিতে এসেছি। তুমি তো ব্যাচেলার থাকো, তোমার কাপড় চুপড় ধোয়ার মতো তোমার কেউ নেই, এই জন্যই আমি চলে এসেছি। তারপর হঠাৎই বয়ুনের পা দেখতে পায় মিস কিম। বয়ুন যখন এটা বুঝতে পারে তখন সে কাপড় মুড়ো দিয়ে পালিয়ে যায় সেখান থেকে। ওকে দেখতে একদম ভূতের মতো লাগছিল। ওটা কে ছিল জিজ্ঞেস করলে সাংমিন জানে আমার ছোট বোন। ও মানুষের সামনে যেতে একদমই পছন্দ করে না, এই জন্য ওভাবে চলে গেল। পরদিন ক্লাসে পড়ানোর সময় সবাই মিলে সাংমিনের প্রথম প্রেম সম্পর্কে জানতে চায়। প্রথমে সাংমিন বলতে না চাইলেও সবাই অনেক করে জোরাজোরি করা বলতে শুরু করে। আমার মিলিটারি সার্ভিসের সময় সেই আমাকে ভিজিট করতে আসতো, তাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এই ব্যাপারটা আমি তোকে কখনোই বলতে পারিনি। বয়ুন সাংমিনের এই গল্প শুনে কিছুতেই বুঝে উঠতে পারে না যে ওর ভালোবাসার মানুষটা আসলে কে। সেখান থেকে বন্ধুদের আড্ডায় চলে আসে সাংমিন। তারপর বন্ধুদের সাথে গল্প করার সময় সে জানতে পারে কালকে মিলিটারি ক্যাম্পে যেতে হবে। প্রত্যেক বছরই এমন একবার করে মিলিটারি ক্যাম্পে ওদেরকে হাজরা দিতে যেতে হয়। তো প্ল্যান অনুযায়ী পরদিন চলে আসে মিলিটারি ক্যাম্পে। সাংমিনের দুই বন্ধু খাবার নিতে থাকলেও কোনো খাবার নেয় না সাংমিন। আর কিছুক্ষণ পরে বয়ুন ক্যাম্পে চলে আসে খাবার নিয়ে। সবাই মিলে খুব মজা করে খাবার খেতে থাকে। ঠিক তখনই সাংমিনের এক সিনিয়র এসে তাকে র্যাক দিতে থাকে। এটা দেখে খুব রেগে যায় বয়ুন, গিয়ে ওদেরকে অনেক রাগ দেখাতে থাকে। এসব ঝামেলার মধ্যে দিয়েও শেষ হয়ে যায় মিলিটারি ক্যাম্প। সেখান থেকে তারা সোজা একটা পার্টি সেন্টারে চলে আসে। সবাই মিলে খুব মজমাস্তি করতে থাকে। অনেকক্ষণ ধরে সেখানে গান বাজনা করার পরে বাড়িতে ফিরে আসার সময় জড়িয়ে থাকে বয়ুনকে সাংমিন, কারণ সে অনেক বেশি পানি খেয়ে ফেলেছিল। তখনই সেদিক দিয়ে দুজন যাচ্ছিল, আর এদেরকে এই অবস্থায় দেখে এসে জ্বালাতন করতে শুরু করে দেয়। তারপর সাংমিনের সাথে কথা কাটাকাটি হতে থাকলে ওরা দুজন মারা শুরু করে দেয় সাংমিনকে। সাথে সাথেই বয়ুন পাশ থেকে একটা লাঠি নিয়ে ওদের দুজনকে মারতে শুরু করে দেয়।
আর এই ব্যাপারটা অনেক বেড়ে গেলে পুলিশ ধরে আনে ওদের সবাইকেই। তারপর পুলিশ স্টেশনে এসে সবকিছু খুলে বলে বইউন। এত কিছু শুনে পুলিশ ওকে না ছাড়লে স্কুলের হেড স্যার আর মিস কিমকে নিয়ে আসে তাদের ছাড়াতে। তারপর ছাড়িয়ে নিয়ে আসার সময় মিস কিমের মন অনেক খারাপ হয়ে যায় যে সাংমিন বিবাহিত। পরদিন সকালবেলা ক্লাসে এসেই সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেয়। কিছুদিন পরে ওদের স্কুলে একটা অনুষ্ঠান হবে, আর সেই অনুষ্ঠানের ডেকোরেশনের দায়িত্ব পড়েছে এই ক্লাসের উপরে। তো কাজ ভাগ করে দেওয়ার সময় ইচ্ছা করে বইউনকে একাই একটা কাজ দেয়। এটা দেখে সাংমিন চেঞ্জ করতে বললেও কোনো লাভই হয় না, কোনোভাবেই চেঞ্জ করবে না মিস কিম। আসলে সে বইউনকে শাস্তি দেওয়ার জন্য এমনটা করেছিল। অডিটোরিয়ামের এই বিশাল দেওয়ালটা রং করার দায়িত্ব পড়েছিল বইউনের ঘাড়ে। বইউন এটা দেখে তো একদম হতবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এত বড় একটা দেওয়াল সে কিভাবে একা একা রং করবে। পরদিন রেডি হওয়ার সময় সাংমিন বলে, আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারবো না, আর যদি করি তবে সবাই এটা ওটা বলা শুরু করবে। তো আমাদের জন্য এটাই ভালো হবে যে তুমি একা একাই ওটা রং করো। এটা শুনে কেন জেনে অনেক রেগে টাই ধরে টান মারে বইউন। তারপর স্কুলে এসেই কাজে লেগে পড়ে সে। আর এই দৃশ্যগুলোই বাহিরে দাঁড়িয়ে ওন দেখছিল। ঠিক তখনই সাংমিন এসে তাকে ডেকে নিয়ে গিয়ে কিছু একটা বলে। পরে এসে সে বইউনকে সাহায্য করতে শুরু করে দেয়। তারপর স্কুল শেষ করে এক ব্রিজের ওপর এসে ওন বইউনকে বলে, আমি জানি যে তুই জিয়েনকে পছন্দ করিস, তবে সাংমিনকে তুই কেন ধোকা দিচ্ছিস? ও তো তোকে অনেক ভালোবাসে, ক্লাসের মধ্যেও শুধু তোর দিকেই তাকিয়ে থাকে। তখন বইউন জানায়, ওকে তো আমি ছোটবেলা থেকে বড় ভাইয়ের মতো দেখে এসেছি, আর এখন তাকে আমি কিভাবে স্বামীর মতো দেখব? এটা কোনোভাবেই সম্ভব না। আর এদিকে সাংমিন রাত্রে সেই পেইন্টেই ভালো করে রং করতে এসেছে। সাংমিন রং করতে থাকলে কয়েকটা মেয়ে এসে দেখে ফেলে। পরে বাসায় এসেই দেখতে পায় মা চলে এসেছে, আর বাসায় মা আসায় অনেক ভালো ভালো রান্নাও হয়েছিল। তারপর খাবার খাওয়ার এক পর্যায়ে মাকে থেকে যাওয়ার জন্য বলে সাংমিন। ওর মাও রাজি হয়ে যায়। ছেলের বাসায় সে আজই প্রথমবারের মতো থাকবে। কিন্তু একটু মন খারাপ করে বইউন, কারণ এখন ওদের দুজনকে একটা বেডেই থাকতে হবে। আর সাংমিন যদি ওর সাথে কিছু করার চেষ্টা করে, আর বইউন ভাবতে থাকে যে হয়তোবা সাংমিন এর জন্যই ওর মাকে আসতে বলেছে। তারপর রাত্রেবেলা শুয়ে পড়ে ওরা দুজনে। তারপর দেখা যায় হঠাৎই সাংমিন বইউনকে ডাক দিয়ে ওর কাছে আসে, চুমু খেয়ে লেগে পড়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। কিন্তু কিছুক্ষণ পরেই সাংমিন বুঝতে পারে এটা আসলে একটা স্বপ্ন ছিল, আর বাস্তবে তো ওরা দুজনে দুদিক হয়ে ঘুমাচ্ছিল। পরদিন স্কুলে এসে রং করতে এসে বইউন বলে, মনে হচ্ছে কেউ একটা রং করে গেছে রাত্রে। কিন্তু ওর সব কাহিনী জানা এড়িয়ে যায় ওর কথা, আর বলে না আমার তেমনটা মনে হচ্ছে না, আর লেগে পড়ে কাজে। ওরা দুজনে রং করতে থাকলে মিস কিম এসে বলে, যতই চেষ্টা করো শেষ হবে না তোদের সময় মতো। তখন বইউন বলে, অবশ্যই শেষ হবে ম্যাম, আপনি দেখে নিয়েন। এগুলো শুনে ওরা দুজন কাজে আরো জোর লাগায়। তারপর রং করতে করতে রাত হয়ে গেলে দুজনে আইসক্রিম খায়। পরে হাত ধুতে ওয়াশরুমে গিয়ে সাংমিনের সম্পর্কে কথা বলতে থাকে ওরা দুজন। আর সেই ওয়াশরুমের ভেতরেই ছিল তাদের ক্লাসেরই 3টা মেয়ে। তারাও জেনে যায় সাংমিনের বিয়ের কথা। আসলে এই মেয়ে 3টাই বইউনকে সেদিন থ্রেট দিয়েছিল মারার জন্য। কিন্তু ওরা দুজন কিছুই বুঝতে পারে না যে অন্য কেউ জেনে গেছে ওদের বিয়ের ব্যাপারে। তারপর বাসায় এসেই সাংমিনের ছবি নিয়ে বইউন বলতে থাকে, সাংমিন তুমি কোথায়? তোমার উচিত তোমার বউকে সাহায্য করা, তুমি সেটা না করে তুমি কোথায় ঘোরাঘুরি করছো? আর এদিকে দেখা যায় সাংমিন তার 2 বন্ধুকে নিয়ে এসে পড়ে অডিটোরিয়ামে। তারপর রং করা শুরু করে দেয় ওরা 3জন মিলে। খুব সুন্দর করতে রং করছিল ওরা 3জনে। পরদিন সকালে লাইব্রেরিতে এসেছে বইউনের ছোট ভাই। সে তার বন্ধুকে ভিডিও করতে বলে যখন সে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলবে, আর ওই ভিডিওটা নিয়ে গিয়ে বাসায় দেখাবে যে এটা আমার গার্লফ্রেন্ড। তো প্ল্যান অনুযায়ী তাই করতে থাকলে হঠাৎই বইউনকে দেখে ক্যামেরাটা ওই দিকে নিয়ে ভিডিও করে। কিন্তু এই ব্যাপারটা বইউনের ছোট ভাই আর জানতে পারে না। পরে রাত্রেবেলা সবাই মিলে একসাথে ডিনার করে। তারপর বইউনের ভাই তার গার্লফ্রেন্ডকে দেখাতে চায় সবাইকে। ভিডিওটা চালিয়ে দিলে সুন্দর মেয়েটাকে দেখে সবাই অনেক খুশি হয়। কিন্তু হঠাৎই বইউনকে সেই ছেলেটার সাথে দেখে সবার কথাই বন্ধ হয়ে যায়। এটা দেখে একদম সবাই শক খেয়ে যায়। ওরা কেউ বুঝে উঠতে পারছিল না যে এটা হলোটা কি। আর এটাতে অনেক লজ্জা পেয়ে দৌড়ে পালিয়ে যায় বইউন। আর ওকে অনেক আপসেট দেখে সাংমিন ওর পিছে পিছেই যায়। তারপর বইউন এসে একটা দোলনায় বসে থাকে। ওখানে সাংমিনও চলে আসে আর বইউনকে বোঝায় যে তুমি তো ছোট, তো এমন ভুল করাটা একটা স্বাভাবিক ব্যাপার, আর বিয়ে তো সবারই হবে একদিন না একদিন, তো এগুলো না তুমি বেশি টেনশন করো না, আমি সবকিছু ঠিক ম্যানেজ করে নিব। তখনই কেন জানি অনেক রেগে সেখান থেকে চলে যায় বইউন। তারপর বাসায় আসলে মা তাকে অনেক করে বোঝায়, ছোট থেকেই তুই সাংমিনকে ছাড়া কিছুই বুঝতি না, ওকে না দেখলেই কান্না শুরু করে দিতি। যখন ও আসতো তখন সবকিছু আবার ঠিক হয়ে যেত। আর ছেলে হিসেবে তো সাংমিন অনেক ভালো একজন ছেলে, তোর অনেক খেয়াল রাখবে। তারপর পরে সাংমিনকে খুঁজতে শুরু করে দেয় বইউন, কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে তাকে কল দেয়, কিন্তু ফোনেও পায় না সাংমিনকে। তারপর সাংমিনের এক বান্ধবীকে কল দিয়ে জানতে পারে সাংমিন তার 2 বন্ধুকে সাথে করে গিয়ে পেইন্ট করতো প্রতিদিনই। এটা শুনে বইউন ওয়াশিং মেশিনের সামনে গিয়ে রাখা কাপড় দেখে শিওর হয়ে যায় যে আসলেই তারা গিয়ে প্রত্যেকদিন পেইন্ট করতো। আর ওর জন্য ওর প্রত্যেকদিন সকালবেলা মনে হয় যে হয়তো কেউ একজন পেইন্ট করে গেছে। তারপর বইউন সাথে সাথে চলে আসে সেই অডিটোরিয়ামে। গিয়ে দেখতে পায় ছবিটা খুব সুন্দর করে ফেলেছে সাংমিন।
আর ছোটবেলায় ওকে দোলনায় যেভাবে ঠেলা দিত ঠিক সেই রকমের ছবি এঁকেছিল সাংমিন। তারপর বাসায় সেই সাংমিনকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পায় না। তারপর ওর রুমে গিয়ে একটা ডায়েরি পায়, সেটার মধ্যে তাদের ছোটবেলার ছবিও পায় আর একটা চিঠি, যেটা সেই লিখেছিল সাংমিনকে যখন সাংমিন মিলিটারিতে ছিল। এটাতে বয়ুনের আর বুঝতে বাকি থাকে না যে সাংমিন সেদিন ক্লাসে যে মেয়েটার গল্প করেছিল সেটা আর অন্য কেউ না, বয়ুন নিজেই। সাংমিন বয়ুনকে অনেক ভালোবাসে। সারা রাতে সাংমিনের কোনো খোঁজই পায় না বয়ুন। পরদিন স্কুল ফাংশনে চলে আসে সে, এসেই জিওনের সাথে দেখা হয়ে যায় ওর, সাথে সাথেই ব্রেকআপ করে দেয় ওর সাথে। তারপর শুরু হয়ে যায় প্রোগ্রাম। গান আর নাচ শেষ হলে সাংমিনকে কিছু কথা বলার জন্য স্টেজে ডাকা হয়। তখন সাংমিন গিয়ে স্কুল সম্পর্কে খুব ভালো ভালো কথা বলতে থাকে। আমার এই অল্প সময়ে আপনারা সবাই আমাকে অনেক সাহায্য করেছেন, তো আপনাদেরকে এর জন্য অনেক ধন্যবাদ। তখনই একটা মেয়ে বলে ওঠে, আপনারা কি জানেন সাংমিন স্যার বিবাহিত? ওর এই কথা শুনে সবাই অবাক হয়ে চেয়ে থাকে সাংমিনের দিকে। তখন মেয়েটা আরও বলে, স্যার 15 বছরের এক মেয়েকে বিয়ে করেছে, আর সেটা অন্য কেউ না, আমাদের ক্লাসের বয়ুন। এইটাতে সবাই আরও অবাক হয়ে চেয়ে থাকে ওর দিকে। আর অন্য কোনো উপায় না পেয়ে সাংমিন সবকিছু স্বীকার করে নেয় আর বলতে থাকে, বয়ুন বিবাহিত বলে কেউ ওর সাথে অন্যভাবে কথা বলবেন না। সেও আপনাদের মতোই 15 বছরের একটা মেয়ে, তার সব কাজ এখনও সেই পিচ্চি মেয়ের মতোই। তো প্লিজ এটা আমার রিকোয়েস্ট থাকবে, ওকে কেউ অন্যভাবে দেখেন না। ঠিক তখনই বয়ুন স্টেজে চলে আসে, এসেই বলতে থাকে, আমি আর ছোট নেই সাংমিন, তুমি ছোট থেকেই আমার অনেক খেয়াল রাখতে, আর কখন যে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। এটা শুনে খুব খুশি হয়ে সাংমিন ওর কপালে চুমু খায়, তারপর জড়িয়ে ধরে বয়ুনকে। অডিটোরিয়ামে সবাই খুব খুশি হয়ে যায় ওদের এই ভালোবাসা দেখে, আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো, আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।